আচ্ছা, লাস্ট ক্লাসগুলোতে আমরা কি পড়লাম? আমাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে ফিউচার টেন্স বলতে কোনো টেন্স নাই, এবং এটাও আমরা হচ্ছে জেনে নিয়েছিলাম যে টেন্স আর টাইম আসলে সেম সেম জিনিস না। ফিউচার টেন্স নাই মানে হচ্ছে এই না যে ফিউচার টাইম নেই। ফিউচার টাইমকে আমরা মোডালসের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। লাস্ট ক্লাসে দেখলাম সেমি মোডালসের মাধ্যমে, কিন্তু আমরা আরও বেশ কিছু কথা বলছিলাম, তাই না? যে ফিউচার টাইম, এটার জন্য হচ্ছে মোডালস, তারপরে হচ্ছে তোমার সেমি মোডালস, তারপরে কি বলছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ফিউচার বোঝায়, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও ফিউচার বোঝায়, আবার পাস্ট ইনডিফিনিট দিয়েও ফিউচার বোঝায়। তো এগুলো কিভাবে বোঝায়? সবগুলোই আমরা জানবো কেমন, যখন হচ্ছে এগুলা নিয়ে ডিসকাস করব। যখন প্রেজেন্ট ইনডিফিনিট পড়বো তখন আমরা জানবো যে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কীভাবে ফিউচার বোঝায়। যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়বো তখন আমরা জানবো কীভাবে ফিউচার বোঝায়। যখন এইটা পড়বো তখনও আমরা জানবো যে কীভাবে এটা দিয়ে ফিউচার বোঝায়। তাই এইখানে আর আমরা আলাদাভাবে বললাম না, যেহেতু আমাদের এই দুইটা পার্ট শেষ, আমরা এখন সরাসরি টেন্সে চলে যাই। তাহলে ওই যে ফিউচার টেন্স যে আমরা চারটা বাদ দিলাম, চারটা বাদ দিলে টোটাল কয়টা থাকে এখন? 8টা। ওই 8টা টেন্সই আমরা শিখবো। ইভেন তুমি যদি ক্লিপস্টফেলও দেখবো ওই 8টা টেন্সই ওরা আলোচনা করছে। ওই 8টা টেন্সের একটাও কমও আলোচনা করে না, বেশিও আলোচনা করে না। তো আধুনিক বইগুলোতে দেখা যায় টেন্স এই 8 প্রকারই আমরা পাই, সেই 8 প্রকারই আমরা পড়বো। তো প্রথমেই আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা একটু লিখে ফেলি প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট এটাকে আমরা কেউ কেউ আবার সিম্পল প্রেজেন্টও বলি, তাই না? তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বলো আর সিম্পল প্রেজেন্ট বলো, একই কথা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিটের বাংলা কি বলো তো? অনির্দিষ্ট। এই প্রেজেন্টকে আমরা কেন অনির্দিষ্ট বললাম? কি এমন ফল্ট আছে যে এটাকে আমরা অনির্দিষ্ট বললাম? কারণ এটার কোনো ঠিক ঠিকানা নাই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আসলে প্রেজেন্ট, এটা দিয়ে প্রেজেন্টই বোঝায়, কিন্তু সব সময় প্রেজেন্ট নাও বোঝাতে পারে। এটা দিয়ে ভবিষ্যৎও বোঝায়, আবার এটা দিয়ে অতীতও বোঝায়। তো সেগুলো কীভাবে বোঝায় আমরা একে একে সবই হচ্ছে এক্সাম্পল দিয়ে লিখবো। তো ফার্স্ট একটু আমরা লিখি যে বর্তমান বোঝায়, এগুলো আমরা এমনিতেই পারি, তারপরে হচ্ছে একটু ফর্মালিটি মেনটেন করা আর কি। বর্তমান বোঝায়, ধরো আমরা যদি লিখি আই ডু দ্য ওয়ার্ক, তুমি বর্তমানে কোনো একটা কাজ করো, এটা বোঝাবে। আমার মনে হয় তোমাদের ওই বয়স নাই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মুক্ত, ওগুলো কি লেখা লাগবে? আচ্ছা যাক, আশা করি এগুলো লেখা লাগবে না, এমনিতেই পারবা তোমরা। এখন এইটা দিয়ে ফিউচারও বোঝায়। কিভাবে ফিউচার বা ভবিষ্যৎ বোঝায় সেটা আমরা একটু দেখবো। তাহলে আমরা এখানে লিখি যে ভবিষ্যৎ বোঝায়। এইটা দিয়ে যে ভবিষ্যৎ বোঝায়, এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা শিট দেখব, আমি দিচ্ছি তোমাদেরকে এখনই। আচ্ছা, আমরা একটু শিটটা দেখি। এখানে কিছু স্ক্রিনশট আছে। স্ক্রিনশট তো চিনো, এগুলো মেয়েরা ভালো চিনে, তাই না? পারমাণবিক বোমার চাইতেও বেশি শক্তিশালী। সাবধান ছেলে মানুষ, ওদের কিন্তু স্ক্রিনশট সমিতি আছে, সেই সমিতিতে কিন্তু হচ্ছে সব কিছু জমা রাখা হয় সবারটা। তো একটু সাবধানে পা বাড়িও, স্ক্রিনশটের ফান্দে পড়লে কিন্তু বিপদ। এখন দেখো এই যে প্রথম দুইটা এটা মোবাইলের স্ক্রিনশট না, এটা হচ্ছে তোমার কম্পিউটারে, তো এই জন্য এরকম দেখতেছো তোমরা, লম্বা না। তো এইখানে এটা একটা সিরিজটা চাইলে তোমরা দেখতে পারো, রাইজ অফ অ্যান এম্পায়ার অটোমান, মানে অটোমান এম্পায়ারের রাইজটা কীভাবে হয়েছিল এটার উপরে, নেটফ্লিক্সের একটা সিরিজ। যদি হচ্ছে তুমি আমার মতো গরিব হয়ে থাকো তাহলে টরেন্টেও হচ্ছে এটা পাবা, টরেন্ট থেকে ডাউনলোড করেও হচ্ছে চাইলে দেখতে পারো। তো এইটাতে সুলতান দ্বিতীয় মেহমেদ, একজন টার্কিশ এম্পেরর, সে হচ্ছে মাত্র 22 বছর বয়স, কনস্টান্টিনোপল কেউই হচ্ছে জয় করতে পারে নাই 1000 বছর ধরে। তিনি এসে তোমার কনস্টান্টিনোপল হচ্ছে জয় করলেন, এবং কনস্টান্টিনোপলের নাম হয়ে গেল তারপর থেকে ইস্তানবুল, আমরা চিনি সবাই, তাই না? আচ্ছা, তো এইটা জয় করার জন্য মানে পুরো যে যুদ্ধের প্রসেসটা, তুমি যদি এই সিরিজটা দেখো তুমি অবাক হয়ে যাবে যে একটা মানুষ কতটা ট্যালেন্টেড হইতে পারে। কারণ অত্যন্ত ট্যালেন্টেড ছিলেন, তোমরা চাইলে এই সিরিজটা দেখতে পারো। তো ওই সিরিজেরই একটা পার্টে এরকম কনভারসেশন হচ্ছে, এটা কিন্তু সাবটাইটেল, এটা কিন্তু ওই যে আমি নিজে বানায় লিখি নাই। দেখো এখানে কি লেখা, ফার্স্টের যে দুইটা আছে এখানে লেখা হচ্ছে, বাট শুড ইউ ফেইল আই উইল ফিড ইউ টু দ্য স্করপিয়ন ফিশ।
এটা আমরা পড়ছিলাম কন্ডিশনালস যখন পড়ছিলাম, মনে আছে? আমরা শুড দিয়ে একটা সেন্টেন্স লিখছিলাম না? ওই সেন্টেন্সটাই আসলে এইখানে দেখানো, যে শুড ইউ ফেইল। অনেক বইতেই লেখে যে শুড এখানে ইফের মিনিং দেয়, শুড কখনো ইফের মিনিং দেয় না। এটা ইনভার্সনের কারণে শুডটা আগে চলে আসে। যারা হচ্ছে কন্ডিশনালসের ক্লাস মিস দিছো, এটা ইউটিউবে আপলোড দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও। এটা একদম শুরুর দিকে মেবি পড়ানো হয়েছিল। আর আই উইল ফিড ইউ টু দ্য স্করপিয়ন ফিশ, এর মানে কি সত্যি সত্যি তাকে এই যে স্করপিয়ন মাছ দিয়ে খাওয়াবে? মোটেই না, এটা একটা মেটাফর বলতে পারো। এটা দিয়ে বোঝাচ্ছে আসলে যে ভয়াবহ শাস্তি দিবে। আমরা ওই যে যখন কোয়েশ্চেন খুব ইজি আসে তখন আমরা বিভিন্ন এই যে কী যেন বলি, যে কোয়েশ্চেনটা একদম কিসের মতো যেন সহজ, পানির মতো সহজ, তাই না? এখন এই কথা যদি তুমি হচ্ছে সৌদি আরবে যে যদি বলো যে কোয়েশ্চেনটা পানির মতো সহজ, এটা মিলবে? ওইখানে যে বলতে হবে কি তেলের মতো সহজ, তাই না? তাহলে মিলতে পারে। তো এই মেটাফরগুলা এক এক কালচারে এক এক রকম। ধরো তুমি কাউকে বললা চাঁদ বাংলা লিটারেচারে কিসের প্রতীক বলো তো? সৌন্দর্যের প্রতীক। সেম চাঁদই তুমি ইউরোপে গেলে ইউরোপিয়ান লিটারেচারে দেখবা এটা সৌন্দর্যের প্রতীক না। দেখবা ওদের হচ্ছে ফুল মুনে কি হয়, জম্বি টম্বি জেগে ওঠে, সব ভৌতিক ব্যাপার স্যাপার হয়। আর আমাদের এখানে কি তা হয়? আমাদের এখানে অমাবস্যা, তাই না? তুমি ধরো কোনো বাঙালি নারীকে হচ্ছে ইনবক্সে লিখলা তুমি চাঁদের মতো সুন্দর, এই জিনিস তুমি যদি ইউরোপিয়ান কোনো মেয়েকে যদি লেখো যে তুমি চাঁদের মতো সুন্দর, তাহলে এটা অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি অমাবস্যার মতো সুন্দর, তাই না? আচ্ছা যাক, এটা গেল। এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। এখানে খুবই মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই যে এখানে হচ্ছে কনস্টান্টিনোপল যেদিন জয় করবে তার আগের রাতে তার সোলজারদেরকে উদ্দেশ্য করে একটা স্পিচ দিচ্ছিলেন, এবং স্পিচে সুলতান দ্বিতীয় মেহমেদ কী বলছে দেখো, টুমোরো উই টেক দ্য সিটি। প্রশ্ন হচ্ছে তিনি কেন টুমোরো উই টেক দ্য সিটি বললেন? কারণ হচ্ছে তিনি অ্যাডভান্স লার্নার পড়েন নাই, এই জন্য তিনি জানেন না যে টুমোরো থাকলে উইল দিয়ে সেন্টেন্স লিখতে হয়। আসলে বিষয়টা মোটেই এরকম না, এইভাবে লেখা যায়। তিনি যেভাবে বলছে এটা ভুল না, এইভাবে লেখা যায়, এইভাবে বলা যায়। আমার মনে হয় তোমরা যখন মুভি টুভি দেখো একটু সাবটাইটেলের দিকে খেয়াল করো, দেখো উইল খুব কম ইউজ হয়, অত বেশি ইউজই হয় না। কেন এইভাবেও বলা যায়। আমরা যে বলছি যে যেখানে যে বললাম যে ভবিষ্যৎ বোঝায় প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে, এবং এইখানে যে সেন্টেন্সটা আছে হুবহু মিলে গেছে না? দেখো আমরা চাইলে এখানে তাহলে লিখতে পারি না যে টুমোরো উই টেক দ্য সিটি? অবশ্যই বলা যায়, কোনো সমস্যা নাই। তুমি বলতে পারো ভাইয়া বাংলায় তো কেমন কেমন যেন শোনায়। হ্যাঁ অবশ্যই বাংলায় তো কেমন কেমন যেন শোনাবি, কারণ বাংলা আর ইংলিশ আর এই দুইটা তো আর সেম না। বাংলা বাংলার মতো, ইংলিশ ইংলিশের মতো, দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারি না আসলে। এখন এইখানে দেখো নিচে কিছু লেখা আছে, এই লেখাগুলো আবার হচ্ছে তোমার একটা বই থেকে নেয়া। আমার মনে হয় আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ডিটেলসে লেখা একটা গ্রামার বই। এর চাইতে ডিটেলসে লেখা আমি আর কোনো গ্রামার বই পাই নাই। তারপরে এই বইটাকে তুমি 100% কমপ্লিট বলতে পারো না, কারণ মানে পৃথিবীতে পুরো 100% কমপ্লিট বই একমাত্র ধর্মগ্রন্থ ছাড়া, কারণ কোরআন ছাড়া তুমি ওইভাবে পাবা না। তো এই বইগুলো এই বইটা যথেষ্ট ভালো বই, বইটার নাম আমি একটু লিখে দিই, এটা তোমরা পাবা, লংম্যান স্টুডেন্ট গ্রামার। এই যে আমরা যে লিখলাম লংম্যান স্টুডেন্ট গ্রামার, এটা বাংলাদেশে প্রিন্ট হয় না, এটা তুমি পাবা হচ্ছে নেটে। তোমার কোথায় সার্চ দিয়ে এটা ডাউনলোড করবা বলো? টিকটকে না? গুগলে সার্চ দিও। এক স্টুডেন্ট হচ্ছে গ্রুপে নক দিছে, ভাইয়া এই বইটা কোথায় সার্চ দিব? আর এক স্টুডেন্ট এসে আবার হচ্ছে রিপ্লাই দিছে টিকটক। জায়গা মতো সার্চ দিও, এটা ডাউনলোড করে তারপরে তুমি চাইলে হচ্ছে এই পিডিএফটা দেখতে পারো। খুব আহামরি কিছু না, আমি যে টপিকগুলো পড়াই তুমি চাইলে একটু হালকা একটু রিডিং দিতে পারো, না দিলেও সমস্যা নেই। এখন দেখো ওই বই থেকে এই পেজটা নেয়া, ওরা কিন্তু ফিউচার টেন্স বলে না, ওরা কি বলছে দেখো, ফিউচার টাইম বলছে, তাই না? এবং দেখো এখানে কি লেখা, যে দেয়ার ইজ নো ওয়ে টু মার্ক ফিউচার টেন্স অ্যান্ড ভার্ব ইন ইংলিশ। তারা বলতেছে যে এমন কোনো ভার্ব নাই যেটা দিয়ে আসলে স্পেসিফিকভাবে বোঝাবে যে এটা ফিউচার টেন্স। তাহলে কি দিয়ে বোঝানো যায়? এটাই হচ্ছে ওরা এতটুকুতে বলছে। ওরা যেটা এতটুকুতে বলছে সেইটা আমি তোমাদেরকে প্রায় 3 ক্লাস বসে শেখালাম। তাহলে এই বইটা এমনিতেই অনেক ডিটেলসে লেখা। প্রায় 7 জন রাইটার 10 বছর বসে এই বইটা লিখছে, 650 পেজের একটা বই, সেইখানে এতটুকু লেখা। সেটা আমি 3 ক্লাসে তোমাদেরকে বলছিলাম, তার মানে তোমাদের ক্লাসগুলো আরও বেশি ডিটেইলে হচ্ছে। এই জন্য আমি বারবার বলি যে
ক্লাসগুলা মিস দিবা না কেউ, কারণ যা বলি এগুলো আসলে তোমার মানে কোনো একটা বই থেকে পড়ে যদি তুমি পাইতাও তাও হইতো আসলে, কিন্তু ওইভাবে গোছানোভাবে পাবা না, তুমি সময় লাগবে অনেক, তুমি নেটে সার্চ দিয়ে দিয়ে গোছাতে গোছাতে তোমার অত সময় আছে, তোমার তারও সাবজেক্ট আছে তাই না, খালি ইংলিশ পড়লে তো আর হবে না। আমার ইংলিশ পড়ানো লাগে বলে হচ্ছে আমি আমার সার্চ দিয়ে 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 জিনিসগুলোকে গ্যাদার করা লাগছে, তোমার তো অত সময় নেই। তো এই জন্য ক্লাসগুলো মনোযোগ দাও, তাহলে অনেক কিছু জানতে পারবা। এবার আমরা একটু পরের পেজে যাই। এই বইয়ের একটা বৈশিষ্ট্য আছে, ওরা কি করে যে কোনটা কোন ক্ষেত্রে কি পরিমাণ ইউজ করা হয় সেটার একটা গ্রাফ দিয়ে দেয়। দেখো এখানে লেখা আছে, দেখো কনফ মানে কি কনভারসেশন, তারপরে কি ফিকশন, তারপরে নিউজ, তারপরে হ্যাঁ একাডেমিক ক্ষেত্রে কি ইউজ করা হয়। তো একদম যেটা হালকা ওইটা দিয়ে কি বোঝাচ্ছে মোডাল ভার্বস। আমরা কিন্তু মোডালস আর সেমি মোডালস দুইটা পড়ছি না, দুইটাই কিন্তু এটার মধ্যে। তারপরে দেখো প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, দুইটাই এটার মধ্যে। তারপরে কি দেখো তো, না প্রেজেন্ট টেন্স ছিল না, এটা কি ছিল পাস্ট টেন্স, যেটা একটু হালকা হালকা গাঢ়, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর যেটা বেশি গাঢ় এটা কি, হ্যাঁ প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের মধ্যে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস দুইটাই ইনক্লুডেড। এবার বলো কনভারসেশনে ফিউচার বোঝাতে সবচেয়ে বেশি ইউজ করা হয় কোনটা, প্রেজেন্ট টেন্স না? এই যে দেখো কোনটার পরিমাণ বেশি, কই মোডাল, প্রেজেন্ট টেন্স না, গাঢ় যেটা সেটাই তো। তো সবচেয়ে বেশি কোনটা বলো, সবচেয়ে বেশি কি প্রেজেন্ট টেন্স তাই না? তারপরে সেকেন্ড পজিশনে কে আছে বলো, পাস্ট টেন্স। আর থার্ড পজিশনে কে, এতগুলা মোডালস এতগুলা সেমি মোডালস পড়লাম, সবাই মিলেও তারা তাদের রেশিওটা বাড়াইতে পারলো না। কি একটা অবস্থা, এখানে যদি তুমি উইলকে খুঁজে পেতে চাও আমার মনে হয় খুঁজেই পাবা না। হ্যাঁ, তাহলে কনভারসেশনে ফিউচার বোঝাতে সবচেয়ে বেশি ইউজ করা হয় কি প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি যদি আজকে থেকে ডিসিশন নাও যে আমি আমার কনভারসেশনে কখনোই ফিউচার বোঝাতে উইল ইউজ করবো না, তোমার ইংলিশ যথেষ্ট স্মার্ট ইংলিশ হবে। আর সেইখানে আমাদের দেশের স্টুডেন্টরা শ্যাল উইল ছাড়া ফিউচার চিন্তাই করতে পারে না, এমনভাবে তাদেরকে পড়ানো হয়। যাক, আমরা এই জিনিসটা বুঝলাম। এরপরে দেখো ফিকশনের ঘটনাটা আবার একটু অন্যরকম তাই না? এখানে পরিমাণ সবচেয়ে বেশি কিসের, পাস্ট। কেন পাস্ট, এর কারণ হচ্ছে আজকেই নতুন এরকম কেউ আছে এখানে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ভাই তুমি যদি একটু সরে বসতে ভালো হতো। এই যে যাক, ও তো এই যে সরে বসলো তাই না, যদি একটু সরে বসতে ভালো হতো। আমি পাস্টে বললাম কিন্তু সরে গেল না, ফিউচারে কাজটা করলো না। তার মানে মাঝে মাঝে আমরা পাস্ট দিয়েও ফিউচার বোঝে। এগুলো কোন ধরনের ফিউচার, এগুলো হচ্ছে খুবই পোলাইট ফিউচার। আমি চাইলে বলতে পারি এই তুমি ওইখানে যাবে, ওইটা করবে, কেমন, তখন হচ্ছে একদম ডিরেক্ট। যদি একটু করতে, যদি যেতে, তখন অনেক পোলাইট হয়ে যায় না? তাহলে আমরা ফিউচারটাকে যখন পোলাইট করতে চাই তখন আমরা পাস্টের হেল্প নিই। এই কথাগুলো তুমি ব্যারনস্টোফেলে পাবা, কারণ ব্যারনস্টোফেলের কোথায় যেন এরকম লেখা ছিল যে ইংলিশের আসলে বিভিন্ন টেন্স দিয়ে বিভিন্ন সময় বোঝায়। তো এখন ওই যে ফিকশনে কি হয়, ফিকশনে কে কারা থাকে বলো তো? হ্যাঁ নায়ক নায়িকা থাকে, এগুলো তো ভালোই জানো তুমি। তো নায়ক নায়িকা থাকে, এখন নায়ক কি নায়িকারে পেতে হলে তো কিছু তো করা লাগবে তাই না? হ্যাঁ, তো নায়িকার সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বলল এই চা খাবা, কেন এইভাবে বললে তো হইলো না বিষয়টা তাই না? তখন খুব পোলাইটলি যদি একটু চা খেতে, যদি আমার অনুরোধটা রাখতে, যদি আমার ফুলটা নিতে। এই যে নায়িকাকে পটাতে যে নায়করা কি করে, তো নায়িকাকে পটাতে যে নায়ক কি করে, অনেক পাস্টের মাধ্যমে এরকম হচ্ছে ফিউচার বোঝায়। তো এইসব কারণেই দেখা যায় যে ফিকশনে ওই পাস্ট দিয়েই হচ্ছে ফিউচারটা একটু বেশি আসে। বোঝা গেছে? আরও অনেক কারণ থাকতে পারে। তারপরে সেকেন্ড পজিশনে কে, প্রেজেন্ট। আর আবারও এখানে মোডালসের কোনো খাওয়া নাই। নিউজেও একই অবস্থা, একাডেমিক ক্ষেত্রেও একই অবস্থা। সব জায়গায় কার জয় জয়কার, ঘুরে ফিরে সেই প্রেজেন্ট আর মাঝে মাঝে পাস্ট। আর মোডালসের কোনো খাওয়াই নেই। বোঝা গেছে ফিউচার কি? তাহলে ফিউচার কি আমরা মোটামুটিভাবে বুঝলাম। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। তারপরে কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি। এটা তো বুঝছো ভাইয়ারা? এখন ধরো আমরা লিখলাম, এটা দিয়ে আর কি বোঝাতে পারে, এটা দিয়ে অতীত বোঝাতে পারে। এইটা কেমন কথা?
প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আবার কীভাবে অতীত বোঝায়? এইটা আমরা যখন কোনো হিস্ট্রি পড়ি, বানানটা হিস্টোরি কিন্তু উচ্চারণটা কি হয়? হিস্ট্রি। আবার এইটারে স্ট্রি বইল না, এটা স্টোরি। যখন আমরা ইভেন কোনো একটা ঘটনাও, ধরো গতকালকে ঘটছে তোমার লাইফে, তুমি সেটা ডিসক্রাইব করতেছো, ঘটনাটা পাস্টের, তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে বর্ণনা করতে পারো, কোনো সমস্যা হবে না। হিস্ট্রি বইতে তোমরা যখন দেখো তখন কি পাস্টে লেখে? দেখবা প্রেজেন্টেই লেখে যে অতঃপর আকবর বাংলা আক্রমণ করে, তারপরে সে বাংলা দখল করে নেয়। কেন এইভাবে লেখা থাকে না? চাইলে কিন্তু এইভাবেও বলতে পারতো যে বাংলা আক্রমণ করেছিল, দখল করেছিল, তাও ভুল হইতো না। কিন্তু লেখার মানে কিছুটা ঝামেলা হতো। কেন ঝামেলা হতো? ভালো রাইটাররা কি করে, অতীতের ঘটনা বর্তমান দিয়ে হচ্ছে এক্সপ্রেস করে। কেন? কারণ হচ্ছে একটা লাইফ ব্যাপার চলে আসে। যদি লেখে যে পলাশির যুদ্ধ চলছে, তুমি যখন পড়বা মনে হবে যে যাই ঝাঁপ দেই, আমিও একটু যুদ্ধ করে আসি, আর পলাশির যুদ্ধ হচ্ছিল। এইভাবে বললে ডিস্টেন্স অনেক বেড়ে যায়। তো এই জন্য অনেক ভালো রাইটাররা কি করে, অতীতের ঘটনাগুলোকে প্রেজেন্ট দিয়ে হচ্ছে এক্সপ্রেস করে, তখন জিনিসটাকে অনেক লাইভ মনে হয়। তো এরকম আমরা লিখতে পারি যে, ধরো লিখলাম আকবর কটা বিয়ে করছে বলো তো? 18টা। আকবর, ধরো লিখলাম দেন আকবর অ্যাটাকস বেঙ্গল, কি জানি। আর মুঘল হেরেম তো ছিলই, বিয়ে 18টা সাথে হেরেম, ওরে বাপরে। এই যে আহা, তারপরে এই যে সম্রাট শাহজাহান যে তাজমহল যে বানাইলো মমতাজের জন্য, তাই না? তোমরা তো মনে মনে খুশি, দেখ বেটা প্রেমের জন্য কি করছে। কটা বিয়ে করছে জানো? 22টা। ইভেন তার বাকি বউদের কবরও হচ্ছে, মানে তখন সেটা তাজমহলে ঢুকায় নাই, বাইরে হচ্ছে দিয়ে রাখছে কবর। আর খালি মমতাজেরটা ভেতরে। মমতাজ মারা যাওয়ার পরে তার বোনরেও বিয়ে করছিল। আচ্ছা, তো যাক, আমরা বিয়ে শাদী থেকে এদিকে চলে আসি। তো দেন আকবর অ্যাটাকস বেঙ্গল। আমার একটা ফ্রেন্ড প্রায়ই বলতো, পড়াশোনার চাপ যখন বেশি থাকতো, 500 বছর আগে হইতাম, চাষাবাদ করতাম, 3-4টা বিয়ে করতাম, শান্তি, কোনো টেনশন নাই পরীক্ষার। তো এখন তো 4 নম্বরটা দেখি আমরা। এটা দিয়ে বর্তমানে চলমান কিছু বোঝায়। এটা কিভাবে একটু দেখি। বর্তমানে চলমান কোনো কিছু, ধরো তুমি ভাত খাচ্ছ, এই মোমেন্টে কেউ দরজায় নক করলো, তো ভেতর থেকে আন্টি বলে এই দরজাটা খুলো, তখন তুমি বলো যে না আমি ভাত খাই বা আমি ভাত খাচ্ছি, দুইটাই তো বলা যায়, তাই না? তার মানে কোনো একটা কাজ যখন রানিং চলে, সেটাকে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসই বলতে হবে এরকম কোনো ধরাবাঁধা রুল নাই। তুমি চাইলে সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট দিয়েও চালাতে পারো। ক্লিয়ার বিষয়টা? তাহলে তুমি অবশ্যই লিখতে পারো যে নাও আই ইট মাই ব্রেকফাস্ট, তারপরে বললা আই কান্ট ওপেন দ্য ডোর। এইবার একটু ঝামেলা আছে। আমি তোমাদেরকে ইংলিশ শেখানোর জন্য এগুলো বললাম, কিন্তু এগুলো যদি পরীক্ষায় লেখো তাহলে কি মার্কস পাবা না। এই বিষয়গুলো তোমরা এখন খুব ভালো বুঝো, যে কোনটা পরীক্ষাতে লিখতে হবে বা লিখতে হবে না, কোনটা লিখলে মার্কস পাবা কি পাবা না। পরীক্ষার হলে এগুলো লিখলে আমার মনে হয় না মার্কস পাবা। তখন তোমরা কি লিখবা? যেমন এটাকে তোমরা টেক না দেখে কি লিখবা বলো তো? উইল টেক লিখবা। এটাকে অ্যাটাক্স না লিখে পরীক্ষাতে কি করবা? হ্যাঁ, অ্যাটাক্ট লিখবা। এটাকে ইট না লিখে কি লিখবা? অ্যামিটিং লিখবা। বুঝছো ভাইয়েরা? পরীক্ষাতে আমাদের অনেক কিছুই করা লাগে যেটার সাথে বাস্তবতার কোনো কানেকশন নাই। তুমি তোমার পার্সোনাল লাইফে যেভাবে খুশি বইলো, আর পরীক্ষাতে তোমরা এই যে একটু এই বিষয়গুলো মেনটেন করে তারপরে লিখবা। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা কি পড়লাম? প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে কেন ইনডিফিনিট বলা হয়? অত্যন্ত অনির্দিষ্ট আচরণ করছে না, এই জন্যই ওর নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট। ক্লিয়ার সবার? এইবার ছোট্ট একটা ঘটনা বলি। তোমরা রেনে দেকার্তের নাম শুনছো? ওই যে তোমরা কার্তেসিয়ান রুলের যে ম্যাথ করো, তো রেনে দেকার্তে হচ্ছে একই সাথে একজন ফিলোসফার ছিলেন আবার ম্যাথমেটিশিয়ান ছিলেন। তো তাকে তখনকার সময়ের একটা ট্রেন্ড ছিল, জার্নালিস্টরা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতো যে আপনি কি আস্তিক না নাস্তিক। তো তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি গডে বিলিভ করেন?
তো তিনি বললেন যে আমি বাইনারি অ্যাসপেক্টে বিশ্বাস করি। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো যে এটা কি? তো তিনি বললেন যে আমরা বাইনারি ম্যাথ কয়টা সংখ্যা দিয়ে করি? দুইটা। তিনি বললেন যে এই পৃথিবীর সব কিছু দুইটা দুইটা পার্ট আছে, যেমন ভালো খারাপ, আলো অন্ধকার, লম্বা খাটো, সব কিছুরই দুইটা দুইটা পার্ট আছে না? তো তিনি বললেন যে আমি মনে করি মানুষ হচ্ছে একটা ইমপারফেক্ট বিইং। তো মানুষ যদি একটা ইমপারফেক্ট বিইং হয় তাহলে নিশ্চিতভাবে কি আছে? একটা পারফেক্ট বিইং বা একটা পারফেক্ট এক্সিস্টেন্স আছে, সেটাই হচ্ছে গড। মানে তিনি ম্যাথ দিয়ে হচ্ছে স্রষ্টার সংজ্ঞা দিলেন। তো ঠিক তার সেই জিনিসটাই যদি আমরা এখানেও অ্যাপ্লাই করি, পৃথিবীতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিটের অপোজিট কি বলো তো? না না না, ইনডিফিনিটের ডেফিনিট। তাহলে পৃথিবীতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে নিশ্চিতভাবে কি থাকা উচিত ছিল? প্রেজেন্ট ডেফিনিট থাকা উচিত ছিল। কিন্তু সেই প্রেজেন্ট ডেফিনিটকে প্রেজেন্ট ডেফিনিট নাম না দিয়ে গ্রামারিয়ানরা কি নাম দিলেন? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা সেই প্রেজেন্ট পারফেক্টটাই দেখব এখন। সবাই লেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট বিভিন্ন বইতে কি লেখা আছে একটু বলি। যে কাজটা এইমাত্র শেষ হয় এবং যার ফলাফল বিদ্যমান থাকে, তাই না? কেন 1971 সালে যুদ্ধ হয়েছে, ফলাফল এখনো আছে না? অবশ্যই আছে। তাহলে 1971 সালে যুদ্ধ কি প্রেজেন্ট পারফেক্ট? আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, ওনারা কবে আসছিলেন? অনেক 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 আগে। কিন্তু তার ফলাফল আমরা এখনো আছি না? হ্যাঁ, তাহলে এটাও কি প্রেজেন্ট পারফেক্ট? তাহলে এই ফলাফল বিদ্যমান থাকার বিষয়টা কি আসলে বলা উচিত? পৃথিবীর প্রত্যেকটা কাজেরই হচ্ছে ফলাফল বিদ্যমান থাকে। তাহলে ফলাফল বিদ্যমান থাকার জিনিসটা এটা বলাই উচিত না। তাহলে প্রেজেন্ট পারফেক্টের আমরা বর্ণনা দিতে গেলে কি বলতে পারি বলো? যে কাজটা এইমাত্র শেষ হয় সেটাই কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ফলাফল বিদ্যমান থাকার বিষয়টা কি বলা উচিত? বলা উচিত না। সমস্যা হচ্ছে নাকি বসছে? হেলান দিতে। আচ্ছা, তো কোথায় যেন ছিলাম আমি? হ্যাঁ, ওইখানে। তাহলে আমরা আবার ওইখানে চলে যাই। তার মানে প্রেজেন্ট পারফেক্টের ওই যে ফলাফল বিদ্যমান থাকার যে বিষয়টা, সেটাকে আসলে বাদ দিয়ে দেওয়া উচিত। এইবার খেয়াল করো, যে কাজটা এইমাত্র শেষ হয় সেটা কি বর্তমানে আছে না অতীত হয়ে গেছে? অতীত হয়ে গেছে না? তো সেটাকে আমি কেন প্রেজেন্ট বলবো? তো আবার প্রেজেন্ট পারফেক্ট। কখনো চিন্তা করছো যে যে কাজ এইমাত্র শেষ হয় সেটা তো পাস্ট, তো আমি তার কেন আমি প্রেজেন্ট পারফেক্ট বলবো? তাহলে ভুলটা কোথায় হচ্ছে? এই নামে ভুল, নাকি এই নামের আন্ডারে আমরা যা পড়ি সেটা ভুল? তো এইটার আন্ডারে আমরা যে জিনিসগুলো জানি সেটাই আসলে ভুল। এই ভুলের জন্য আমরা ছোট্ট একটা গল্পে চলে যাই। তোমাদেরকে কি অনেক আগের ইন্টারনেট এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম? পিছিয়ে থাকতো, তখন তো ইন্টারনেট এত বেশি অ্যাভেলেবল ছিল না। সাইবার ক্যাফেতে মানুষ হচ্ছে ইন্টারনেট চালাইতো। তোমার ঘন্টা ভাড়া নিত, আধা ঘন্টা 1 ঘন্টা এইভাবে ভাড়া নিয়ে তারপরে হচ্ছে ইন্টারনেট চালাইতো। হ্যাঁ, 1 ঘন্টা জানি না, আধা ঘন্টাই হচ্ছে মেবি 10 টাকার মতো বা 20 টাকার মতো ছিল মেবি, আমার খেয়াল নাই। 10-20 টাকা। চালের কেজি ছিল 20 টাকা। সবচেয়ে ভালো চালটাই 20 টাকা ছিল। ভালো কথা। তো কোথায় যেন ছিলাম আমরা? হ্যাঁ, তো আমরা হচ্ছে এই যে তোমার তখন হচ্ছে সাইবার ক্যাফেতে চলে। তো আমার ভাই একদিন বললো যে চল তোকে নেট সার্ফ করা শিখাবো। তো আমিও হচ্ছে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমাকে বলতেছে যে লাইক গুগলি.com। পরে আমি লিখলাম গুগলি.com। আর প্রশ্ন হচ্ছে কেন গুগলি.com? তখন অনেকেই গুগলি.com বলতো। এর রিজন হচ্ছে যখন লেরি পেজ আর সার্জিও ব্রিন দুইজন মিলে যখন হচ্ছে গুগল লঞ্চ করলেন। গুগল মানে কি? এক গুগল মানে কি বলো তো? মনে আছে কারো? ওই গগল না। এক গুগল মানে কি বলো? এক গুগল মানে হচ্ছে একের পরে 100টা শূন্য দিলে যে সংখ্যা হবে সেটা কি আমরা বলি কি? এক গুগল। তো ওইখান থেকে তারা হচ্ছে গুগল নামটা দেয়, কিন্তু তারা বানানটা লেখে ভুল। তারা যখন সব কিছু লঞ্চ করে তখন একজন এসে বলে যে গুগল বানান তো ভুল লিখছে। তখন তার নাম চেঞ্জ করা অতটা সহজ না, অলরেডি অনেক ইনভেস্ট হয়ে গেছে। তো ওই নামই তারা রেখে দিয়েছে, এই জন্য অনেকে গুগল না বলে গুগলিই বলতো। তো তখন হচ্ছে গুগলি.com লিখতে বললো, লিখলাম আমি। লেখার পরে বললো যে লেখ কিছু একটা। তো লিখলাম এক নায়িকার নাম। যেই না ইন্টারনেটে চাপ দিলাম, দেখি যে ওই নায়িকার ছবি টবি সব কিছু চলে আসছে। তো মাথা পুরো নষ্ট, যে হাই হাই রে, হ্যাঁ নাম লিখলাম চলে আসলো। এই নায়িকারে দেখার জন্য কত ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপর টিভির দিকে চেয়েছিলাম,
এখন জাস্ট লিখলাম আর চলে আসলো। তো আমি আবার কি করছি, পরের দিন আমার এক ফ্রেন্ড ছিল, ওরেও নিয়ে গেছে, আয় চল দেখাই তোর একটা জিনিস। যে বললাম যে লেখ googly.com, সেও লিখলো googly.com। কার মনে নাই? ওই যে তোমার তখন হচ্ছে ওই যে ডিজনি চ্যানেলের অনেক তোমার ড্রামা হইতো, সিরিজ হইতো ওগুলার। তো এখন আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম, ফ্রেন্ডকে বললাম লেখ কিছু একটা, সেও লিখলো এক নায়িকার নাম। সে লেখার পরে দেখে যে সেও তো অবাক, যে হাই হাই এমন কেন। সে যত নায়িকা তার ভালো লাগতো সব লেখা শুরু করছে, আর সব নায়িকা আসা শুরু করছে। সে আবার কি করছে, যাওয়ার সময় আবার এক নায়িকার ছবি প্রিন্ট করে নিয়ে গেছে। তো এর 1 বছর পরের ঘটনা, 1 বছর পরে আমাদের বাসায় হচ্ছে ইন্টারনেট কানেকশন আনছে। তখন ইন্টারনেট কানেকশন হচ্ছে মডেম দিয়ে চালাইতো, বুঝছো, অনেক স্লো, বাংলা লায়ন না কি যেন ছিল তখন। তো গুগলের যে ফ্রন্ট পেজ, সেইটা লোড হইতেই মনে করো 10 থেকে 15 সেকেন্ড লেগে যেত। এখন যেটা অটো ডাউনলোড হওয়াই থাকে, অটো হচ্ছে তোমার লোড হওয়াই থাকে, 10-15 সেকেন্ড লাগতো। ধরো গুগল লিখে চাপ দিছি, তারপরে হচ্ছে ওইখানে কয়েক সেকেন্ড আটকায় থাকতো, তারপরে হইতো গোল, তারপরে 2টা মিলে হইতো গুগল। তো ওই আমলে ফেসবুক ছিল আবার তখন আরেক জিনিস। মানে তখনকার সময় যারা ফেসবুক সেলিব্রিটি ছিল, তখন তার এত রিয়াকশন ছিল না। কেউ যদি 20 থেকে 25টা লাইক পাইতো, সে হচ্ছে বাংলাদেশের ফেসবুক সেলিব্রিটি। হ্যাঁ, তো ওই আমলে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, ওই আমলে ফেসবুক অ্যাকাউন্টকে খুব ভয়াবহ বাজেভাবে দেখা হতো, যে এর চাইতে নেশাপানি করা অনেক ভালো, কিন্তু ফেসবুক চালানো অনেক খারাপ। আর মেয়ে মানুষ ফেসবুক চালাচ্ছে, এর মানে হচ্ছে পৃথিবীতে ধ্বংসের দ্বার গোড়ায়। মেয়ে মানুষও ফেসবুক চালায়। এই জন্য কেউ না হচ্ছে নিজের নাম ইউজ করতো না, সবাই হচ্ছে বিভিন্ন ছদ্মনাম ইউজ করতো, রবীন্দ্রনাথের মতো। সে তো দিত ভানুসিংহ, তাই না? রবীন্দ্রনাথও যদি ওই আমলে ফেসবুক অ্যাকাউন্ট খুলতো, নাম দিত ভানুসিংহ। আর এই যে আমরা কি দিতাম, ছেলেরা দিত হচ্ছে রাজকুমার অহিভূষণ, অবুজ বালক অহিভূষণ। তারপরে হচ্ছে মেয়েরা হয়তো তোমার অ্যাঞ্জেল সাদিয়া, ব্রোকেন অ্যাঞ্জেল, ডানা কাটা পরি, কেন এরকম। মানে রবীন্দ্রনাথ যখন হচ্ছে তার ছদ্মনাম দিলেন ভানুসিংহ, তখন কোনো সমস্যা নাই। অহিভূষণ যখন হচ্ছে দিল যে রাজকুমার অহিভূষণ, তখন খুব সমস্যা হয়ে গেল, তাই না? মানে সব দোষ হচ্ছে তোমার আর আমার। রবীন্দ্রনাথ যেহেতু বলেছেন, তাহলে ঠিকই বলেছেন। আচ্ছা, তো নতুন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি খুব ভয়ে। তো আমি হচ্ছে তখন স্কুলে পড়ি, পিচ্ছি, কোনো মতে খালি বুঝি না, ঠুইলা কোনো মতে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছি। তো তাও আবার খুব ভয়ে বারবার পিছনে তাকাচ্ছিলাম যে কেউ আবার চলে আসলো নাকি। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর এখন তো ছবি তো নাই, তখন ভেবি 8-এ না 7-এ পড়তাম, 7-8 কিছু একটাতে পড়তাম। তো অ্যাকাউন্ট খোলার পরে এখন তো ছবি অনেক অ্যাভেলেবল হয়ে গেছে, তাই না? তখন তো ছবি এত অ্যাভেলেবল ছিল না। তো অ্যাকাউন্ট খুলছি, এখন তো ছবি নাই, এখন কি করব? গেলাম googly.com, লিখলাম হ্যান্ডসাম বয়। তারপরে ওইখান থেকে একটা ছবি ডাউনলোড করে তারপরে দিয়ে দিলাম প্রোফাইল পিকচার। হ্যাঁ, পরবর্তীতে জানতে পারি যে ওইটা ছিল জাস্টিন বিবার। তখনও জাস্টিন বিবার অতটা ফেমাস হয় না, এই জন্য চিনতাম না। তো ওইটা দিয়ে অ্যাকাউন্ট খুললাম। তো নতুন ইংলিশ শিখছি, টিচাররা শিখাচ্ছে, জ্ঞানকে তো ফেলে রাখতে নাই, তাই না? সেই জ্ঞান ইউজ করা শুরু করলাম। তো যত যারা ছিল, বাংলাদেশি ছিল না, ম্যাক্সিমাম ছিল বিদেশি। বাংলাদেশি যারা ছিল সব অ্যাঞ্জেল সাদিয়া। তো বিদেশিদেরকে হচ্ছে রিকোয়েস্ট পাঠানো শুরু করলাম, তারা আবার অ্যাকসেপ্টও করা শুরু করছে। তো এখন তাদেরকে নক দেওয়া শুরু করছি, যে নিজের নলেজকে তো আর ফেলে রাখতে নাই, ইংলিশটা একটু ইউজ করি। হ্যালো, হাউ আর ইউ আর বিউটিফুল, যা জানি আর কি ইংলিশ, সব হচ্ছে লেখা শুরু করছে। তো দেখি তারা আবার রিপ্লাইও দিচ্ছে। তো এই ছিল তখনকার সময়ের ইন্টারনেট এক্সপিরিয়েন্স। তো থেকে স্কুল থেকে পড়া দিছে ট্রাফিক জ্যাম। তো আমি মনে মনে ভাবলাম যে আমি আমার বন্ধুদের মতো খ্যাত না, আমি এইসব বই থেকে পড়বো না, আমি ইন্টারনেটে সার্চ দিয়ে তারপরে আমি ট্রাফিক জ্যাম পড়বো। তো সার্চ দিলাম। এখন তো তুমি সার্চ দিলে অনেক বাংলা ব্লগ অনেক কিছু ওয়েবসাইট পাবা, তাই না? তখনকার সময় এগুলো ছিল না, সবই ছিল ইন্টারন্যাশনাল। তো একটা সেন্টেন্স হুবহু এরকম না, অনেকটা এরকমই ছিল সেন্টেন্সটা, যে ট্রাফিক জ্যাম হ্যাজ বিন এ কমন ফেনোমেনন। তো আমি দেখে খুবই অবাক হয়েছিলাম যে এই কেমন কথা, ট্রাফিক জ্যাম হ্যাজ বিন কেন লেখা? এই কাজ কি একটু আগে হওয়ার কাজ? তাহলে এটা কেন এইভাবে লিখল? এইটাকে এইভাবে লিখলে কি ভুল হইতো, যে ট্রাফিক জ্যাম আমরা যেভাবে লিখি আর কি, আমরা কি লিখি ট্রাফিক জ্যাম ইজ এ কমন ফেনোমেনন, তাই না? না, এইভাবে লিখি না, আমরা হচ্ছে শুরুতে কি করি বলো তো,
ট্রাফিক জ্যামের সংজ্ঞা দিই, মানে আমাদের টিচাররা বলে কোনো কিছু লেখার আগে সেটা সংজ্ঞা দিয়ে নিবা। ধরো আসলো ইয়োর মাদার, তারপর মাদারের সংজ্ঞা দাও, মাদার বিনস অমুক তমুক তমুক। আচ্ছা, এগুলো অত্যন্ত ফালতু লেখা, বুঝছো? ধরো আমি তোমাকে রিয়েলিজম নিয়ে কিছু বলবো, যখন আমি রিয়েলিজম বিষয়টা বলছি তোমার মাথার মধ্যে একটা হিট করছে না যে কি রিয়েলিজম, তাহলে এই রিয়েলিজম ওয়ার্ডটা একটা ডেফিনেশন ডিজার্ভ করে। তোমার ট্রাফিক জ্যাম এটা ডেফিনেশন ডিজার্ভ করে না, বোঝা গেছে? এটা ডেফিনেশন বলার মানে কি? সে ডেফিনেশন দরকার আছে? কোনো দরকার নেই। আপাতত এসএসসি এইচএসসিতে তোমরা এগুলো ডেফিনেশন দিবা, তা না হলে মার্কস কম পাবা। কিন্তু ভর্তি পরীক্ষায় যখন যাবা না, ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আসো, ওখানে এই লেমনেস করতে যাও না, বোঝা গেছে? ট্রাফিক জ্যাম আসলে তুমি ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলো, ট্রাফিক জ্যাম নিয়ে কিছু লেখো, ট্রাফিক জ্যামের সংজ্ঞা দেওয়ার দরকার নেই, বোঝা গেছে? তো এই ধরনের সমস্যাগুলো আমাদের ওই অ্যাডমিশন টেস্টে যে হয়, দেখা গেছে তুমি স্কুল কলেজে ভালোই মার্কস পাচ্ছ, অ্যাডমিশন টেস্ট রিটেনে দেখা যায় অনেকে ফেলও করে বসে, পুরো এক্সাম ভালো দিচ্ছে কিন্তু রিটেনে ফেইল। তো এইসব কারণে আমাদের স্টুডেন্টরা ভালো করে না, এগুলো ঠিক না। ট্রাফিক জ্যামের আবার কিসের ডেফিনেশন? এগুলো কোনো ডেফিনেশন দরকার আছে? তারপর সব কিছু লেখার পরে আমরা ওয়েট করি যে কখন আমি লিখবো যে গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ ইট, ওইটা হচ্ছে আমাদের ফুল স্টপ, তাই না? যে নো মোর টুডে, গিভ রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়োর ইয়ঙ্গার সিস্টার, তাই না? এইখানে এইখানে বিষয়টা আসলে হলো কি, যে হ্যাজ বিন কেন লিখলো? তুমি যদি নেটেও সার্চ দাও, কারণ আমার কথা না বিশ্বাস না হলে তুমি নিজেও সার্চ দিয়ে দেখতে পারো, প্রেজেন্ট ইনডেফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে একটা পার্থক্য আছে। গ্রামার আমাদেরকে সাজেস্ট করে যে ধরো প্রেজেন্ট ইনডিফিনিটও বর্তমানে এক্সিস্ট করে, প্রেজেন্ট পারফেক্টও বর্তমানে এক্সিস্ট করে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট একটা টাইম থেকে বর্তমানে এক্সিস্ট করে, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে তোমার একটা নির্দিষ্ট টাইম থেকে বর্তমানে এক্সিস্ট করে। কীরকম? যেমন ধরো আমরা যদি করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলি, করোনা ভাইরাসের হিস্ট্রিটা মোটামুটি আমাদের নোন টাইম থেকে না, তাহলে আমাদের যখন হচ্ছে করোনা ভাইরাস নিয়ে কিছু বলবো, করোনা ভাইরাস ইজ না বলে হ্যাজ বিন বললে ভালো হয়। আমি কিন্তু বলি নাই যে ইজ বলা যাবে না, আমি কি বলছি? হ্যাজ বিন বললে ভালো হয়। এবার ধরো তুমি হিউম্যান ডিজিজ নিয়ে কথা বলবো, আমরা কি জানি হিউম্যান ডিজিজের যাত্রাটা কবে থেকে? তাহলে তখন আমরা কি দিব? ইজ দিব, বোঝা গেছে? এই ধরনের মানে এই দুইটা সেন্টেন্স তুমি যদি বলো যে ভাইয়া কোনটা কারেক্ট, উত্তর হচ্ছে দুইটাই কারেক্ট, কিন্তু কোনটা বেটার অপশন বলো তো ভাইয়ারা? ট্রাফিক জ্যামটা এটা কবে থেকে শুরু হয়েছে? একদম মানুষ জন্মের শুরু থেকে, যে আমাদের আদিম পুরুষরা কেমন হচ্ছে বসে আছে যে জ্যামে যেতে পারতেছি না, এই সেই ঘটছে এরকম ঘটনা? ঘটে নাই। তাহলে ট্রাফিক জ্যামটা মোটামুটি আমাদের নন টাইম থেকেই, তাহলে কোনটা দেয়া বেটার বলো তো? প্রথমটা দেয়া হচ্ছে বেটার। এটা কি ভুল? না, এটাও ভুল না, তোমার যেটা মনে হচ্ছে তুমি ইউজ করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তুমি যখন আরেকটু হায়ার লেভেল এক্সাম দিতে যাবা, ধরো স্যাট, জিআরই, জিম্যাট এগুলো যদি দিতে যাও, কোনো কোনো ক্ষেত্রে আইবিএর কোয়েশ্চেন এরকম হয় যে ধরো অপশনে না হ্যাজ বিনও থাকবে, ইজও থাকবে, তোমার কাছে মনে হবে দুইটাই তো কারেক্ট, আসলে দুইটাই কারেক্ট, কিন্তু ওরা উপরে বলেই দেবে যে চুজ দ্য বেস্ট অপশন, তখন তোমাকে বেস্ট অপশনটা দেওয়া লাগবে। মানে দুইটা কারেক্ট, ওরা নিজেরাও স্বীকার করে নিস যে দুইটাই কারেক্ট, কোনটা বেস্ট অপশন সেটা হচ্ছে তুমি দাও, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের ডিফারেন্সটা বুঝছি। এখন পৃথিবীর কোনো কিছুই আসলে পারফেক্ট না, এটা তো জানোই, তাই না? তো প্রেজেন্ট পারফেক্ট আসলে প্রেজেন্ট পারফেক্ট না। এই যে প্রেজেন্ট পারফেক্টের যে আমরা হচ্ছে যে পরিচয়টা দিলাম, এইটা ছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। কিভাবে? ধরো একটা কাজ তুমি একটু আগে করছো আর অনেক আগে করছো, সবই পাস্ট ইনডিফিনিট, বোঝা গেছে? কাজ তুমি একটু আগে করো, ধরো আমি তোমাকে কিছু তোমাদেরকে ম্যাথ সলভ করতে দিলাম, একজন সলভ করে বললো যে আই সলভড ইট, আরেকজন বললো আই হ্যাভ সলভড ইট, কোনোটা কি ভুল বলছে? কোনোটাই ভুল বলে নাই, দুইটাই কারেক্ট। তার মানে একটা কাজ তুমি একটু আগে করো আর 100 বছর আগে করো আর 1000 বছর আগে করো, সবই কি পাস্ট ইনডিফিনিট। তবে একটু আগের কাজটাকে তুমি চাইলে পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারো, এটা হচ্ছে অপশনাল, বোঝা গেছে বিষয়টা? এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। এটা কি আমরা আমাদের দেশের বইগুলোতে ম্যান্ডেটরি হিসেবে হচ্ছে প্রেজেন্ট করি, তখনই আমরা হচ্ছে মিসগাইডেড হয়ে যাই, বোঝা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। কিন্তু একটা কাজ যদি একটু আগে হয়, এটা মূলত পাস্ট ইনডেফিনিটি, তবে তুমি চাইলে প্রেজেন্ট পারফেক্ট ওইখানে ইউজ করতে পারো, এটা অপশনাল। তাহলে আমরা একটু লিখে ফেলি এই জিনিসটা, যে কিছুক্ষণ আগে হওয়া কাজের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটের পরিবর্তে
প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা যায়। পাস্টে বেশি ইউজ করে। যেমন ধরো হচ্ছে আমরা যদি লিখি আই সলভড দ্য প্রবলেম, এটা যদি একটু আগে হয়ে থাকে তাহলে তুমি কি করতে পারবা? আই হ্যাভ সলভড দ্য প্রবলেম, এইভাবেও বলতে পারো। আরও কিছু জায়গা আছে যেখানেও আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হয়। আমি একটু এই সাইডে লিখি। তো প্রেজেন্ট পারফেক্ট আরও কিছু জায়গায় ইউজ করা হয়, যেমন ধরো রিপিটেড কোনো কাজ। রিপিটেড কোনো কাজ মানে কি? কোনো একটা কাজ ধরো কয়েকবার তুমি করছো। আমার হচ্ছে কোনো মুভি ভাল লাগলে সেটা যে আমি কয়শবার দেখি, তারপরে দেখা গেছে ওই মুভির কিছু কিছু সিন আছে, বসে বসে ওই সিনগুলো দেখি, কারণ জন্য খুব ভাল লাগে। আচ্ছা, তো সেই রিপিটেড কোনো কাজ যদি হয় যে আই ড্যাশ, এখানে ধরো আমি দিলাম সি দ্য মুভি 3 times। আমাদের ব্রিটিশ ইংলিশে দেখা যায় ওয়াচের ব্যবহারটা এইসব ক্ষেত্রে একটু বেশি, আর আমেরিকান ইংলিশে সি এর ব্যবহারটা একটু বেশি। তোমার যেটা মন চায় তুমি বলতে পারো, এগুলোতে কোনো কিছু আসে যায় না। তাহলে এখানে আই স দ্য মুভি 3 times হবে না, কি হবে বলো তো? হ্যাঁ, আই হ্যাভ সিন দিস মুভি। ক্লিয়ার? তারপরে হচ্ছে ধরো আমি যদি লিখি আই ড্যাশ, এখানে সি ইউ বিফোর, এটা কি হবে বলো তো ভাইয়ারা? হ্যাঁ, আই হ্যাভ সিন ইউ বিফোর, আই স ইউ বিফোর হবে না। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যদি আই স ইউ বিফোর বলে ফেলি তাহলে কি বিরাট ক্ষতি হয়ে যাবে? মোটেই না, সবাই বুঝবে, কিন্তু সেন্টেন্সটাতে কিছুটা ফল্ট থাকবে আর কি। এগুলো হচ্ছে একদম নির্ভুল সেন্টেন্স, পরীক্ষাতে তোমার এইগুলোই আসবে। আরেকটা কেসে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, সেটা হচ্ছে ইয়েট আর হচ্ছে অলরেডি। এই দুইটা ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট দিব। তুমি বলতে পারো ভাইয়া বইতে তো আরও অনেক কিছু আছে, কারণ রিসেন্টলি, জাস্ট নাও, হ্যান ত্যান বহুত কিছু আছে না। এই দুইটা ঠিক আছে, কিন্তু বাকি যে আমাদের দেশের বইগুলোতে যা লেখে যে রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, এগুলো সব ভ্রান্ত ধারণা, ভুল কথাবার্তা। রিসেন্টলি মানে কি বলো? রিসেন্টলি, হ্যাঁ কিছুদিন আগে, মানে রিসেন্টলি মানে রিসেন্টলি। কারণ এটা থাকলে তুমি প্রয়োজনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারো, যদি সব কিছু সেন্টেন্সের সাথে মিনিংফুল হয়। পাস্ট ইনডেফিনিটেও বলতে পারো, আবার প্রেজেন্ট পারফেক্টেও বলতে পারো, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো ওইগুলো আমি এই জন্য ইচ্ছা করেই লিখলাম না, কারণ আমরা এটা যখন হচ্ছে একটা এক্সাম নিব টেন্সের উপরে, তুমি দেখবা যে সেন্টেন্সে জাস্ট নাও বা এগুলো থাকা সত্ত্বেও প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না, বোঝা গেছে? তো এই জন্য এই ধরনের রুলগুলো আসলে লেখা উচিত না। ক্লিফস্টোফেল আমাদেরকে এই দুইটাই সাজেস্ট করে, ইয়েট আর অলরেডি, এবং তারা বলছে যে ইয়েট আর অলরেডি থাকলেই আমরা যেন প্রেজেন্ট পারফেক্ট দিই। তো এই দুইটাই আমাদের স্ট্রিক্টলি একটু মেনটেন করা উচিত, বাকিগুলো অনেক ফ্লেক্সিবল, ওরকম কোনো ধরাবাঁধা রুল নাই। যেমন ইয়েট দিয়ে যদি আমরা লিখতে চাই যে আই ড্যাশ ডু দ্য ওয়ার্ক ইয়েট, মানে আমি এখনো কাজটা করি নাই, এটা ধরো বোঝাতে চাচ্ছে, তাহলে এখানে আমি কি লিখবো? হ্যাঁ, আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক ইয়েট হবে না, কি লেখা লাগবে আমাদের? আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক ইয়েট। এবার ইয়েট থাকলেই কি প্রেজেন্ট পারফেক্ট হয়? উত্তর হচ্ছে না। ধরো আমি যদি লিখি হি ইজ এ গুড স্টুডেন্ট, তারপরে হচ্ছে ইয়েট হি ফেইলড, এখানে কি আমি প্রেজেন্ট পারফেক্ট দিছি? দেই নাই। কেন দেই নাই? কারণ এইখানে ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? কনজাংশন। আর এইখানে ইয়েটটা দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব, যে এখনো সময় বোঝাচ্ছে, এই জন্য অ্যাডভার্ব অফ টাইম। আর এটা দিয়ে তবুও বোঝাচ্ছে, তো কনজাংশন। তো ইয়েট যখন কনজাংশন হিসেবে থাকে, তখন তুমি যে কোনো টেন্সে লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ইয়েট যদি অ্যাডভার্ব হিসেবে থাকে তখন তোমাকে প্রেজেন্ট পারফেক্ট লিখতেই হবে। আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আমি এখনও কাজটা করিনি। এই সেন্টেন্সটাকে এইভাবে বলার চাইতেও বেশি বলে কিভাবে জানো?
আই হ্যাভ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আরও বেশি বলে। পরীক্ষাতে যে কোনোটা চলে আসতে পারে, যেটাই চলে আসুক না কেন ওইভাবে অ্যান্সার করো। অনেকে এখানে অ্যাম বলে, ওইটা গ্রামারের পার্সপেক্টিভ থেকে আসলে ভুল। অ্যাম না বলে হ্যাভ বলাটাই গ্রামারের দিক থেকে ঠিক হবে। এবার অলরেডি নিয়ে আসি। অলরেডির উপর বেস করে আমাদের বোর্ডে একটা কোয়েশ্চেন আসছিল এরকম যে গভর্নমেন্ট, তারপরে হচ্ছে অলরেডি ড্যাশ, তারপরে এখানে টেক, তারপরে নেসেসারি স্টেপস। এখন তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস বোর্ডের কোয়েশ্চেন আসবে, তুমি কি ফুল প্যাসেজ তুলে তারপরে কি হচ্ছে তুমি অ্যান্সার করবা? না, তুমি তো জাস্ট অ্যান্সারটা লিখবা, তাই না? তো অলরেডির জায়গাটা কিন্তু ঠিক নাই কোয়েশ্চেনে, ঠিক জায়গা মতো আসছে নাই কিন্তু। এটা আসলে হওয়ার কথা ছিল কি গভর্নমেন্ট হ্যাঁ হ্যাজ অলরেডি টেকেন নেসেসারি স্টেপস। তো তুমি যখন অ্যান্সারটা লিখবা তখন কি করবা, যে হ্যাজ কোয়েশ্চেন থেকে অলরেডিটা নিবা, অলরেডি তারপরে হচ্ছে টেকেন লিখবা। বুঝছো? কোনো কোনো টেস্ট পেপারে সরাসরি হ্যাজ টেকেন অ্যান্সার দিয়ে দিছে, কোনো কোনো টেস্ট পেপারে হ্যাজ অলরেডি টেকেন দিছে। তো আমার মনে হয় হ্যাজ অলরেডি টেকেন দিলেই সবচেয়ে সেফ জোনে থাকবা। কেন? তুমি যদি হ্যাজ অলরেডি টেকেন দাও তাহলেই সবচেয়ে সেফ থাকবা। আর হ্যাজ টেকেন দিলে একটু ঝামেলা হতে পারে, মাঝে মাঝে কেটে দেয় টিচাররা। বোঝা গেছে কীভাবে অ্যান্সারটা করবা? তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। দেখা যাচ্ছে ও খুব অনির্দিষ্ট আচরণ করে, তাই না? ওকে যে আমরা পারফেক্ট বললাম, ও আসলে পারফেক্ট না। এই জন্য আধুনিক গ্রামারিয়ানরা সাজেস্ট করে যে প্রেজেন্ট পারফেক্টের নাম চেঞ্জ করা উচিত, হয়তো ভবিষ্যতে চেঞ্জ হতেও পারে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্টের ডিফারেন্সটা বুঝছো? এবং প্রেজেন্ট পারফেক্ট বলতে আসলে কি বুঝে বুঝছো? আমরা আমাদের দেশের বইগুলোতে যে কথাগুলো বলে যে কাজটা এইমাত্র শেষ হয় সেটাই প্রেজেন্ট পারফেক্ট, এবং যার ফলাফল বিদ্যমান থাকে সেইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের আংশিক পরিচয়। ওর আসল পরিচয় হচ্ছে এইটা। বোঝা গেছে? তুমি যখন ভবিষ্যতে অ্যাসাইনমেন্ট লিখবা, রিসার্চ পেপার লিখবা, এই বিষয়গুলো যদি মেনটেন করে লিখো তাহলে তোমার লেখার মান অনেক বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমাদের আজকের ক্লাস এই প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট পর্যন্তই। আগামী ক্লাসে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট দেখবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।